নাও এবার ঠেলা সামলাও। এবার কি বলবেন মাননীয় নগরপাল? এতদিন ভুয়ো খবর ছড়ানোর জন্য নোটিশ ধরানো হচ্ছিল একের পর এক মানুষকে। প্রতিবাদ করলেই কথায় কথায় হাজিরা দিতে বলা হয়েছে লালবাজারে। পুলিশের ভূমিকার সমালোচনা করলেই বিরক্ত হয়েছেন সিপি। সাধারণ মানুষ বিচার চেয়ে রাস্তায় নামলেই পুলিশ হয়ে উঠেছে লেঠেল বাহিনী। জোর করে দমন করতে চাওয়া হয়েছে স্বতঃস্ফূর্ত আন্দোলনকে। তো এবার কি বলবেন? সুপ্রিম কোর্টের সামনে গিয়ে বুক ঠুকে বলতে পারবেন সিপি, উই ডিড দ্য রাইট থিং, আমরা যা করেছি বেশ করেছি, সঠিক করেছি? সুপ্রিম কোর্ট তো আজ আরজি কর কাণ্ডে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একেবারে ধুইয়ে দিয়েছে। শুদ্ধ ভাষায় বলতে গেলে বলতে হয় উষ্মা প্রকাশ। আসল কথা হলো বাপু, তোমরা অপদার্থ, অনেক কিছু লুকোতে গিয়ে সব ঘেটে ঘ করে দিয়েছ, তাই এবার ধমক তো খেতেই হবে। আরজি কর মামলার প্রথম দিনের শুনানিতেই সুপ্রিম কোর্টে বারবার প্রশ্নের মুখে পড়ল কলকাতা পুলিশের ভূমিকা এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কেন প্রথমে এফআইআর করেননি সেই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শুধু তাই নয়, কিভাবে হাসপাতালে ভাঙচুর হলো তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, ঘটনাটি যে খুন তা স্পষ্ট। সেক্ষেত্রে প্রথম এফআইআরে খুনের কথা উল্লেখ ছিল কি? আরজি করের তৎকালীন অধ্যক্ষ কী করছিলেন এই প্রশ্নও তুলেছেন তিনি। তাও জানতে চান প্রধান বিচারপতি। অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। আসুন একবার দেখে নিই সুপ্রিম কোর্ট ঠিক কী গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে। গ্রাফিক্স প্লেট ব্যবহার করে বিষয়টা বোঝালে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। সুপ্রিম কোর্টের প্রথম প্রশ্ন, খুন করা হয়েছে তা স্পষ্ট, প্রথম এফআইআরে তা ছিল কি? অধ্যক্ষ কী করেছেন? দ্বিতীয় প্রশ্ন, বেলা 11:45 এফআইআর, তার আগে কি করছিলেন অধ্যক্ষ? অধ্যক্ষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। তৃতীয় প্রশ্ন, আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পর সন্দীপ ঘোষকে কি করে অন্যত্র অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজে একই পদে নিয়োগ করা হয়েছিল সে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে, তুলেছেন খোদ প্রধান বিচারপতি। চতুর্থ প্রশ্ন, প্রথমে সঠিকভাবে এফআইআর করা হয়নি, পুলিশ কি করছিল? এক্ষেত্রেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত। পঞ্চম প্রশ্ন, এফআইআর দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই দেহ দিয়ে দিলেন, অর্থাৎ আরজি কর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের দেহ তাড়াহুড়ো করে দাহ করার পিছনে যে কোনো অভিসন্ধি ছিল তা নিয়েও প্রশ্ন কিন্তু থেকেই গেল এবং এই প্রশ্ন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতিও তুলেছেন। ষষ্ঠ প্রশ্ন, পুলিশকে হাসপাতাল ভাঙচুরের অনুমতি দিয়েছিল, অর্থাৎ গত 14ই আগস্ট রাতে যে ঘটনা ঘটেছিল সেই নিয়েই প্রশ্ন, অর্থাৎ ভাঙচুরের, আরজি করে ভাঙচুরের ঘটনা নিয়ে প্রশ্ন। সপ্তম প্রশ্ন, স্বাধীনতা দিবসে রাজ্য কিভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল? আবার সেই গত 14ই আগস্টের প্রসঙ্গে ফেরত আসছি, যে সেদিন রাতে আরজি কর হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল তা নিয়ে রীতিমতো কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। এই প্রশ্নগুলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তুলেছেন। আরজি করের ঘটনায় রবিবারই স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট, এটা আপনারা জানেন, খবর হয়েছিল। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠে শুনানির জন্য। আজকেই ছিল সেই দিন, আপনারা জানেন। আজকে এই বিচারপতি জে.বি. পারদিওয়ালা রাজ্যের কাছে জানতে চান যে কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের করা হয়েছিল। তখন রাজ্যের আইনজীবী, এ প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী জানান যে ঘটনার দিন অর্থাৎ শুক্রবার বেলা 11:45 মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর করা হয়েছিল। পরে অধ্যক্ষ সন্দীপ ঘোষ অভিযোগ জানান। একথা শুনেই
মানে প্রধান বিচারপতির প্রশ্ন যে সেক্ষেত্রে অধ্যক্ষ কেন প্রথমে অভিযোগ জানাননি। তার বক্তব্য, যেহেতু ঘটনার সময় মৃতার মা বাবা সেখানে উপস্থিত ছিলেন না, তাই এফআইআর দায়ের করার দায়িত্ব আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উপরেই বর্তায়, একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি। প্রধান বিচারপতি আরও বলেছেন যে বিকালে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় খুন। এফআইআর দায়ের হয়েছিল বেলা 11:45। তার আগে কি করছিলেন অধ্যক্ষ কলেজ কর্তৃপক্ষ? এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছে সিবিআইও, এখনও তারা দ্বন্দ্বে। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মাঝে যখন প্রতিবাদ চলছিল হাসপাতালে, সেই সময় ইস্তফা দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আপনারা জানেন। কিন্তু আশ্চর্যজনকভাবে বিকেলেই তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পদে বসানো হয়েছিল। তার ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি, গৃহীত হয়নি। তো প্রধান বিচারপতি তখন জানতে চান যে তাকে সাসপেন্ড করা হয়েছে কিনা। জবাবে রাজ্যের আইনজীবী জানান যে সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানো হয়েছে। কি বলবো, এই সন্দীপ ঘোষের সাসপেনশন নিয়ে বহু আন্দোলন হয়েছে, কিন্তু শোনেনি রাজ্য সরকার। তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রীতিমতো, যদিও হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানো হয়। শুধু সন্দীপের বা আরজিকর কর্তৃপক্ষের ভূমিকায় নয়, কলকাতা পুলিশের ভূমিকাতেও একইভাবে উষ্মা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রথমে কেন সঠিকভাবে এফআইআর করা হয়নি, এই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। পুলিশ সেই সময় কি করছিল জানতে চান তিনি। বেলা 11:45 এফআইআর হয়েছিল, সেক্ষেত্রে মৃতার দেহ সৎকারের জন্যে কখন পরিবারকে ফিরিয়ে দেওয়া হয় সে নিয়েও প্রশ্ন করেন প্রধান বিচারপতি। আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনাতেও উদ্বিগ্ন আদালত, 14ই আগস্ট যে ঘটনা ঘটেছিল। প্রধান বিচারপতি বলেছেন যে 9ই আগস্ট, অর্থাৎ যেদিনকে ওই দুর্ঘটনা ঘটে, ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, ওই ঘটনার দিন থেকে পুরো বিষয়টি তারা মনের মধ্যে কল্পনা করছেন কি কি হচ্ছে সেখানে, কিন্তু তারা কিছুই বুঝতে পারছেন না। স্বাধীনতা দিবসের দিন রাজ্য কিভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল? মারাত্মক প্রশ্ন। পুলিশ কি করছিল? এত বড় একটা হাসপাতালে ঘটনা ঘটে গেল, পুলিশ কি হাসপাতাল করার অনুমতি দিচ্ছিল? পুলিশকে রীতিমতো ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। দেখুন, যে প্রশ্নগুলো আমরা তুলছিলাম, আমি, আপনি, আপনারা সবাই, সেই প্রশ্নগুলি কিন্তু আজ সুপ্রিম কোর্টও তুলল এবং রীতিমতো তুলোধনা করলো রাজ্য সরকারের ভূমিকার এবং পুলিশের ভূমিকার। আগামী শুক্রবার এই মামলাটির পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। তার আগে বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। ওই একই দিনে আরজিকরে ভাঙচুরের ঘটনায় রাজ্যকেও রিপোর্ট জমা দিতে হবে। ভাঙচুরের ঘটনায় কী পদক্ষেপ করেছে তারা, অর্থাৎ রাজ্য সরকার, তা বৃহস্পতিবারের মধ্যে জানাতে হবে শীর্ষ আদালতকে। সব মিলিয়ে রাজ্য সরকার ও কলকাতা পুলিশ রীতিমতো বিপাকে। আজ এখানেই থামলাম, ফিরে আসবো আবার এইরকমই কোনো গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের খবর ও তার চুল চেরা বিশ্লেষণ নিয়ে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে। এই ধরনের বিশ্লেষণধর্মী খবরের খোঁজ পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান সেটিংস অন করে রাখতে অনুরোধ করব আপনাদের। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি চিনু, সঙ্গে থাকুন।